প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সামিউল ভাই, এবং এই ঘটনাটি সামিউল ভাইয়ের চাচির সাথে ঘটে যাওয়া, এবং এই ঘটনাটি একটি পরিত্যক্ত শ্মশানঘাটকে কেন্দ্র করে। যাই হোক, তো সেই সামিউল ভাইয়ের চাচির নাম ছিল সাহারানী। তো সেই সাহারানী চাচি কয়েকটি ছাগল পালতেন আর কি। তার বেশ কিছু ছাগল ছিল। সেই ছাগলগুলো ওই সাহারানী চাচি সবসময় দেখাশোনা করত। যাই হোক, তো সেই ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য ওই সাহারানী চাচি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আর কি ওই ছাগলগুলো জমি খেতে বেঁধে রেখে আসতো, যাতে ছাগলগুলো ঘাস খেতে পারে। এই কারণে প্রত্যেক দিন আর কি জমি খেতে বেঁধে রেখে আসতো। এবং ওই সাহারানী চাচি যে রাস্তাটা দিয়ে যাইতো ওই ছাগলগুলো নিয়ে, তার পাশেই একটি পরিত্যক্ত শ্মশানঘাট পড়তো। ওই শ্মশানঘাটের পাশ দিয়েই আর কি তাকে যাওয়া আসা করতে হতো ওই ছাগলগুলো নিয়ে। প্রিয় লিসেনার্স, তো সেই শ্মশানঘাটটার একটু আমি বর্ণনা দিয়ে নেই। তো শ্মশানঘাটটা হচ্ছে সাহারানী চাচির বাড়ির পিছনে একটি চিকন রাস্তা গিয়েছিল, এবং ওই রাস্তা দিয়ে গেলেই ডান সাইডে একটি পরিত্যক্ত শ্মশান পড়ে। প্রিয় লিসেনার্স, ওই শ্মশানটা প্রায় 40 থেকে 50 বছর আগের। এখন আর ওইটা ইউজ করা হয় না, ওইটা আর কি পরিত্যক্ত হিসাবে আছে। এবং ওই জায়গাটা কেউ কখনো ইউজ করে না বা কেউ কিছু করে না। ওই জায়গাটা যেমন অমনই আছে, এবং ওই জায়গার ভিতরে অনেক বড় বড় গাছগাছালি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। কেউ ওখানে কোনো কাজই করে না, জায়গাটা ওইভাবে আর কি আছে, আগেও ছিল। একসময় হয়তো হিন্দুরা ওই জায়গাটা শ্মশানঘাট হিসাবে ইউজ করত। যাই হোক, ওই শ্মশানঘাটের পাশ দিয়ে সব সময় ছাগল নিয়ে আসা যাওয়া করত। তো কোনো সময় এরকম কোনো কিছু ঘটে নাই। তো সেই দিন আর কি তার সাথে অদ্ভুত ধরনের একটা ঘটনা ঘটে গেছে। তো এরকম ওই সাহারানী চাচি সকালবেলা একদিন ঘুম থেকে ওঠার পর তিনি তার পালিত ওই ছাগলগুলো নিয়ে আর কি জমি খেতে যায়। ওই শ্মশানঘাটের পাশ দিয়ে জমি খেতে যায়, এবং তাদের বাড়ি থেকে জমি খেতে যাইতে 5 মিনিটের মতো সময় লাগে আর কি। পায়ে হেঁটে গেলে 5 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, তিনি ছাগলগুলো নিয়ে ওই জমি খেতে বেঁধে রেখে আসে, বাড়িতে চলে আসে, কোনো সমস্যা হয় না। তো দেখা যায় যে যখন দিনের 12টা বা 12:30টার মতো বাজে, তখন প্রচণ্ড রোদ উঠেছিল। এতটাই রোদ উঠেছিল যে মানুষ বাইরে হাঁটতে পারে না, আর ওগুলো তো ছাগল। তো যাই হোক, খুব রোদ ওঠার কারণে ওই সাহারানী চাচি ভাবে যে ছাগলগুলোকে তো তিনি জমি ক্ষেতের ভিতরে বেঁধে রেখে এসেছে, অনেক গরম পড়ে গেছে এবং ছাগলগুলোর হয়তো কষ্ট হবে। তখন সেই সাহারানী চাচি ভাবে যে তিনি গিয়ে ছাগলগুলো বাড়িতে নিয়ে আসবেন সেই ভর দুপুরবেলা। যাই হোক, তো সেই সাহারানী চাচি ছাগলগুলো আনার জন্য যায়, এবং ওই শ্মশানঘাটের পাশ দিয়ে যায়। যাওয়ার সময় কোনো সমস্যা হয় না। তো সাহারানী চাচি যখন ছাগলগুলো নিয়ে আবার বাড়ির দিকে আসতে ধরেন, যখন ওই সাহারানী চাচি শ্মশানঘাটের কাছাকাছি আসে, তো দেখা যায় যে ওই শ্মশানঘাটে অনেক গাছগাছালি ছিল, এবং সেই গাছের পাতাগুলো শ্মশানঘাটেই পড়ে জমে থাকতো, কেউ কখনো নিয়ে আসতো না। এবং সেই পাতাগুলো একদম শুকিয়ে যাইতো। মাটিতে যে পাতাগুলো পড়েছিল গাছের, সেগুলো একদম শুকনা। কেউ যদি ওর উপর দিয়ে হেঁটে যায়, তাহলে ওই পাতাগুলোর উপর দিয়ে হেঁটে গেলে অনেকটা শব্দ হবে, বা কিছু একটা গেলে কিন্তু শব্দ হয় শুকনা কোনো গাছের পাতার উপর দিয়ে কিছু নিয়ে গেলে। যাই হোক, তো সেখানে তো অনেক পাতা পড়েছিল এবং শুকনা পাতা।
ওই শাহরানী চাচি যখন ছাগল নিয়ে ওই শ্মশানঘাটের কাছে আসে, তখন সেই শাহরানী চাচি তিনি বুঝতে পারে আর কি যে ওই শ্মশানঘাটের ভিতরে যে শুকনো পাতাগুলো পড়ে আছে, সেই পাতার উপর দিয়ে কেউ কোনো কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আর শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে বা কেউ কিছু টেনে নিয়ে গেলে একটা কিন্তু শব্দ হয়, আমরা এটা সকলেই জানি। তো যাই হোক, তিনি যখন ওই শ্মশানঘাটের কাছে আসে, তিনি বুঝতে পারে যে শ্মশানঘাটের ভিতরে যে শুকনো পাতাগুলো পড়ে আছে ওর উপর দিয়ে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। এটা তিনি স্পষ্টভাবে আর কি শুনতে পারে। তখন সেই শাহরানী চাচির আর কি একটু মনের ভিতর কৌতূহল সৃষ্টি হয় যে আসলে এই শ্মশানঘাটে আজ পর্যন্ত কোনো মানুষকে দেখলাম না যে শ্মশানের ভিতরে কেউ গেছে বা কিছু একটা নিয়ে আসছে ওই শ্মশানঘাট থেকে। তো আজকে ওই শ্মশানঘাটের ভিতরে এইরকম শব্দ হচ্ছে কেন, কে ওখানে গেল? তিনি কিন্তু প্রথমেই মানুষে মনে করছিল যে হয়তো কোনো মানুষ ওই শ্মশানঘাটে গেছে। তো তার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়। যাই হোক, তো সেই শাহরানী চাচি মনে মনে ভাবে, তো একবার দেখি তো সেই শ্মশানঘাটের ভিতরে আসলে কে এরকম কী টেনে নিয়ে যাচ্ছে। যাই হোক, ছাগলগুলো তো সামনে ছিল। তখন ছাগলগুলো নিয়েই ওই শাহরানী চাচি একটুখানি শ্মশানের ভিতরে প্রবেশ করে এবং তিনি দেখার চেষ্টা করে যে দিক থেকে আর কি শব্দটা আসছিল। তো তিনি যখন শ্মশানঘাটের ভিতরে দেখার চেষ্টা করে, তখন সেই শাহরানী চাচি দেখতে পারে যে আসলে তিনি যেটা মনে করেছিলেন যে একটি মানুষ, আসলে ওইটা কোনো মানুষ না। তিনি দেখে যে বিশাল বড় একটি কালো কুচকুচে সাপ। সাপটি এতটাই মোটা, পুরো জঙ্গলটা একদম খেয়ে ফেলবে, ওই পুরো পরিত্যক্ত শ্মশানঘাটটা একদম খেয়ে ফেলবে, এতটাই মোটা। এবং সেই সাপের মাথাটি 7টি মাথা, সাপের যেরকম একটি মাথা থাকে সেম ওই রকম আর কি 7টি মাথা ওই সাপের। এবং সাপের শেষটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে এইটা তিনি বুঝতে পারছিল না, এতটাই লম্বা ছিল। তিনি শুধু দেখতে পাচ্ছে যে একটি সাপের 7টা মাথা এবং সাপটা ভীষণ লম্বা, সেই লম্বা কোথায় গিয়ে শেষ হয়েছে তিনি বুঝতে পারছে না। এবং ওই সাপটা দেখতে এতটাই লম্বা ছিল, তিনি মনে করে যে আসলে ওই সাপটা যদি পুরো জঙ্গলটা পেঁচিয়ে ফেলে তাও মনে হচ্ছে শেষ হবে না, এতটাই লম্বা। তিনি এইটা দেখার পর ভীষণ ভয় পেয়ে যায়। এরকম সাপ তিনি তার লাইফেই দেখে নাই। 7 মাথাওয়ালা সাপ এবং কালো কুচকুচে, এবং সাপটি একটা মোটা গাছের মতো, এতটাই বড় ছিল। যাই হোক, যখন শাহরানী চাচি এটা দেখতে পারে, তিনি ওরে বাবা ওরে মা কয়ে একটা চিৎকার দেয়। তখনই ওই সাপটা ঘুরে ওই শাহরানী চাচির দিকে তাকায়। তাকানোর পর সেই শাহরানী চাচির সামনেই সাপটি অদৃশ্য হয়ে যায়, কোথায় যেন মিলিয়ে যায় তার চোখের সামনে। এইটা দেখার পর তো শাহরানী চাচি ছাগলগুলো ওখানে ফালায় রেখে তিনি বাড়ির দিকে দৌড়ে আসে। বাড়ির দিকে আসার পর তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, এবং তিনি যে কাউকে বলবেন ওই রকম কোনো মানুষও পাচ্ছিল না তিনি। যাই হোক, তো এরকম দেখা যায় যে তখন শাহরানী চাচি মনে মনে ভাবে যে এটা আসলে কি ছিল, সাপ না অন্য কিছু, বা সাপটা আমার চোখের সামনে কিভাবে অদৃশ্য হয়ে গেল, এরকম চিন্তা ভাবনা করতেছিল। যাই হোক, তো যখন শাহরানী চাচির আর কি স্বামী আসে, তার স্বামীকে শাহরানী চাচি সব কিছুই বলে সন্ধ্যাবেলা যে এরকম ছাগল আনতে গিয়েছিলাম, গিয়ে দেখি যে শ্মশানঘাটে এরকম মোটা একটি সাপটির 7টি মাথা এরকম। তো তখন তার স্বামী হাসে যে আসলে তুমি হয়তো ভুল দেখেছো, এরকম তো সাপ হয় না, আর ওই শ্মশানঘাটে এত বড় সাপ কোথায় থেকে আসবে, কেউ কখনো কিছু দেখতে পারলো না, আজকে তুমি সাপ দেখলা, এটা কেমন না। মানে তার স্বামী আর কি উড়িয়ে দেয় কথাটা, এবং তিনি বিশ্বাস করে না আর কি। যাই হোক, তো সেই রাতটা কেটে যায়, কোনো সমস্যা হয় না। এরকম 2-3 দিন কেটে যায়।
কোনো সমস্যাই হয় না। এক পর্যায়ে গিয়ে ওই শাহরানির চাচিও বিষয়টা আস্তে আস্তে ভুলে যায় আর কি। তো এরকম 2-3 দিন কেটে যাওয়ার পর একদিন রাত্রেবেলা ওই শাহরানির চাচি ঘুমাচ্ছিলেন। তখন ঠিক কয়টা বাজে ওই শাহরানি চাচি বুঝতে পারে নাই। তো শাহরানি চাচি খেয়াল করে যে তার দরজার ভিতরে কেউ একজন ঠক ঠক করে বাড়ি দিচ্ছে, মানে দরজা আর কি নক করতেছে। তখন শাহরানি চাচি মনে মনে ভাবে যে এত রাত্রেবেলা আবার কে আসলো বাড়িতে এবং দরজায় বাড়ি দিচ্ছে। তো ঘুমের ধান্দায় ওই শাহরানি চাচি ঘুম থেকে উঠে দরজাটা খোলে। দরজাটা খুলে তিনি কাউকে দেখতে পায় না, যে তিনি দেখে যে আঙিনায় কেউ নেই এবং দরজার সামনেও কেউ নেই। তো এইরকম তাহলে কে বাড়ি দিল, শাহরানি চাচি এটা ভাবে। তো যাই হোক, তখন আর কি শাহরানি চাচি একটু ভালো করে যখন চারদিকে দেখে, তো ওই শাহরানি চাচির দরজার সোজাসুজি এবং সামনে একটি পেয়ারা গাছ ছিল। তো ওই শাহরানি চাচি যখন ওই পেয়ারা গাছের দিকে খেয়াল করে, তিনি দেখে যে ওই পেয়ারা গাছের ডালে কেউ একজন ঝুলে আছে, মানে একটি অবয়ব, মানুষের আকৃতির একটি অবয়ব, কালো। তো এরকম ঝুলে আছে। তিনি স্পষ্টভাবে বুঝতে পারছিলেন যে একটি কালো অবয়ব পেয়ারা গাছের ডাল ধরে ঝুলে আছে। তো এটা দেখে তো তিনি ভীষণ ভয় পেয়ে যায়, যে তিনি বুঝতে পারে আসলে এটা অন্য কোনো জিনিস, ভূতপ্রেত এরকম তিনি ভেবেই নিয়েছিল। তো তিনি সাথে সাথে রুমের ভিতর এসে দরজাটা লাগায় দেয়। রুমের ভিতরে অবশ্যই তার স্বামী ছিল, মানে ওই শাহরানি চাচির স্বামী ছিল। তো তিনি আর কি ওইরকম তাকে ডাকও দেয় না বা বলেও না, তিনি ভয় পায় ঠিকই, আবার রুমের ভিতর গিয়ে তিনি শুয়ে পড়ে। তো পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পর ওই শাহরানি চাচি তার হাজব্যান্ডকে বলে, তো তিনি বেশি একটা গুরুত্ব দেয় না। তো পরের দিন রাত্রেবেলা যে ঘটনাটা ঘটে, তো দেখা যায় যে শাহরানি চাচির স্বামী সন্ধ্যা 7টা-8টার এদিকে বাসায় এসেছেন, এসে খাইতে বসছে। তো পানি আনতে যাবে, ওই শাহরানি চাচি পানি আনতে যাবে টিউবওয়েলে। তো টিউবওয়েলটা তাদের রুম থেকে বেশ কিছুটা দূরেই ছিল। তো শাহরানি চাচি জগ নিয়ে তো ওই টিউবওয়েলের দিকে যাচ্ছিল। তো তিনি যখন ওই টিউবওয়েলের কাছে যায়, টিউবওয়েলের কাছে যাওয়ার পর তিনি দেখতে পারে তিনি যে শ্মশান ঘাটে সাপটা দেখেছিল, 7 মাথাওয়ালা সাপ, তো সেই সাপটা তার টিউবওয়েলটা পেঁচিয়ে ধরে আছে এবং ওই সাপটা ওই শাহরানি চাচির দিকে তাকিয়ে আছে। তো তাকিয়ে আছে, তিনি এটা দেখার পর ভীষণ ভয় পেয়ে যায় যে ওই শ্মশান ঘাটে যে সাপটা দেখেছিল, তো সেই সাপটাই তার ওই টিউবওয়েলটা পেঁচিয়ে ধরে আছে। এটা দেখার পর তিনি ভীষণ জোরে একটা চিৎকার দেয়। তো তার চিৎকার শুনে, তো তার তো হাজব্যান্ড খাইতে বসেছিল, তো তিনি তার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে। এসে ওই শাহরানি চাচি ওই টিউবওয়েলের কাছে ছিল, তো ওই দিকে যায়। যাওয়ার পর দেখে যে শাহরানি চাচি পড়ে আছে এবং ওই শাহরানি চাচির যে স্বামী, তিনি দেখতে পায় একটি অবয়ব কালো ধোঁয়ার মতো। তো ওই টিউবওয়েলের কাছ থেকে মিলিয়ে গেল, একটা ধোঁয়ার মতো কিছু একটা মিলিয়ে গেল। এটা ওই শাহরানি চাচির স্বামী তিনি দেখতে পারে। তো যাই হোক, তিনি বিষয়টা তখন একটু আমলে নেয় বা বিশ্বাস করে যে না, শাহরানির সাথে কোনো কিছু একটা প্যারানরমাল ঘটতেছে। তো ও যে বলেছে হয়তো এটা সত্য, এই জিনিসের একটা কিছু করা দরকার। যাই হোক, তখন আর কি ওই শাহরানি চাচির স্বামী তিনি শাহরানি চাচিকে ঘরে নিয়ে আসে। আসার পর পরের দিন যখন সকাল হয়, তো সকাল হওয়ার পর তার স্বামীর একজন চাচা ছিল, তিনি আর কি একজন কবিরাজ। তো তার কাছে যায়। কাছে যাওয়ার পর ওই কবিরাজকে শাহরানি চাচি এবং তার স্বামী সব কিছু খুলে বলে। তো খুলে বলার পর ওই কবিরাজ বলে যে দেখো, আমিও জানি ওই শ্মশান ঘাটে অনেক শক্তিশালী একটা কিছু আছে, যেইটা কোনো কবিরাজ কোনো দিন ওকে হাজির করতে পারবে না বা ওর সাথে কথা বলতে পারবে না, ওর কোনো ক্ষতি করতে পারবে না। ও এতটাই শক্তিশালী যে জিনিসটা আর কি ওই শ্মশান ঘাটে থাকে, ওই 7 মাথাওয়ালা সাপটি, ওটা আসলে একটি জিন, মানে অনেক শক্তিশালী একটি জিন ছিল আর কি, ওই কবিরাজ বলে।
যাই হোক, তখন শাহরানী চাচি এবং তার স্বামী তারা কবিরাজকে বলে যে তাহলে এটার সমাধান কি। তখন ওই কবিরাজ বলে যে আমার ক্ষমতা নেই যে আমি ওই জিনটাকে হাজির করব বা ওর সাথে কথা বলবো, কিন্তু একটা উপায় আছে। আমার কিছু জিন আছে যে জিনগুলো আমার উপকার করে, তো তাদের থেকে আমি এটার সলিউশন নিতে পারবো যে আসলে এটা কিভাবে কি ঠিক হবে। তখন ওই কবিরাজ তার জিনদের মাধ্যমে আর কি জানতে পারে যে এরকম ওই শ্মশানে একটি কালো পাঠা এবং ওই শ্মশানের সামনে গিয়ে শাহরানী চাচিকে ক্ষমা চাইতে হবে, কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে, এবং ওই কালো পাঠাটা শ্মশানের ভিতরে ছেড়ে দিতে হবে। তাহলে যদি এটার কোনো সমাধান হয় বা ওই জিনিসটা শাহরানীর পিছ ছেড়ে দেয়, মানে এরকম জিন, ওই কবিরাজের জিনগুলো আর কি এটা জানিয়ে দিয়েছিল কবিরাজকে। তখন ওই কবিরাজ আবার শাহরানী চাচির স্বামীকে বলে যে এগুলো করো, আশা করি এগুলো সমাধান হয়ে যাবে। কারণ ওই জিনের সাথে কথা বলার মতো ক্ষমতা আমাদের নেই বা ওকে হাজির করার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। তোমরা আপোষে গিয়ে এগুলো করো, দেখো যে ঠিক হয়ে যেতে পারে। ওই কবিরাজের জিনগুলো আর কি এগুলো বলেছিল। তো শাহরানী চাচির স্বামী তিনি একটি কালো পাঠা কেনে, সেই কালো পাঠাটা কিনে এবং শাহরানী চাচি সহ ওই শ্মশান ঘাটের কাছে যায়, গিয়ে মাপ চাইতে থাকে এবং ওই কালো পাঠাটি আর কি ওই শ্মশান ঘাটের ভিতরে ছেড়ে দেয়। তো আল্লাহর রহমতে পরবর্তীতে তিনি আর কিছু দেখতে পারেন নাই বা তার সাথে কোনো কিছু ঘটে নাই, প্রিয় লিসেনাস। তো এই ছিল মূলত ঘটনাটি, আর ওই কবিরাজ এটা সমাধান দিয়েছিল, প্রিয় লিসেনাস। তো আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাটি কিন্তু অনেক সুন্দর একটি ঘটনা ছিল, প্রিয় লিসেনাস। তো গ্রামে কিন্তু এরকম ঘটনা প্রায় প্রায় ঘটে যায় এবং এরকম হয়ে থাকে। আমরা হয়তো অনেকেই এই ঘটনাগুলো বিশ্বাস করি বা বিশ্বাস করি না। তো বিশ্বাস করবেন কি না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঘটনাটি একদম সত্য, বাস্তব। তো যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য, প্রিয় লিসেনার্স। তো আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।